হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার এই গাছগুলো কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর আজকের পরিবেশটা সত্যি খুব সুন্দর। সেরকম রোদও নেই, বৃষ্টিও নেই, হালকা মাদো মাদো পরিবেশ। মানে মাদো মাদো আমরা যেটা ভাষায় বলি সেটা হচ্ছে বৃষ্টিও নেই, আবার হালকা হালকা ঠান্ডাও লাগছে, গরমও নেই, আবার রোদও নেই। এই পরিবেশটাকে আমরা মাদো মাদো পরিবেশ বলি। দেখতে ভীষণ ভালো লাগে আর সত্যি পরিবেশটা খুব সুন্দর হয় ঠান্ডা ঠান্ডা দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের কাজ কয়েকটা সেরে চলে এসেছি ঘরে। এখন বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর আমার এই খাটটা ভীষণ নড়বড়ে, তো এই খাটটাতে উঠলেই অনেক ভেবে চিন্তে উঠতে হয় আর অনেক নড়ানড়ি করে। আর আজকে থেকে কালকে থেকে আমাদের এখানে কী হচ্ছে জানো তো, দেখো লাইটটা কেমন বন্ধ হচ্ছে আবার জ্বলছে, জানি না ভোল্টেজের কী পরিস্থিতি বা অন্য কিছু বুঝতে পারছি না। এদিকে তারগুলোকে ঠিকমতো গুছিয়ে নিলাম। এখন বেড কাভারটাকে হালকা উল্টো করে পেতে নেব। তার আগে ভাবলাম যে ব্ল্যাঙ্কেটগুলোকে ঠিক করে নেই, আর এদিকে যে তোষকটা আছে তোষকটাকে উল্টে পাল্টে ঠিক করে গুছিয়ে নিই, তাহলে আমার ঘরের কাজটা হয়ে যাবে। ঘরটাকে পরিষ্কার করে নিলে চারপাশটাও না অনেকটা পরিষ্কার মনে হয়। ঘরের মধ্যে ঢুকলেই যেন একটা শান্তির অনুভূতি আসে। এতটাই ভালো লাগে ঘরের ভেতরটা, কি বলবো। নিজের ঘর বলে কিন্তু এটাই থাকে, যেখানে তুমি সারাটা জীবন কাটাতে পারবে। এটাই কিন্তু আমার মনে হয় যে বাপের বাড়িটাই আমার নিজের সব কিছু। আবার যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমার নিজস্ব ঘরটাতেই মনে হয় আমার শান্তি। যত জায়গাতেই ঘুরতে যাই না কেন, সেখান থেকে এসেও মনে হয় কি আমার ঘরটাতে ঢুকতে পারলে যে আমি একটা শান্তির জায়গায় ঢুকে গেছি, আর কোনো অশান্তি নেই আমার জীবনে। এরকম একটা পরিস্থিতি কার কার হয় অবশ্যই কিন্তু জানিও। এই দেখো আমার ঘরটাও পরিষ্কার করে বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা অনেকেই বলবে দিদিভাই এই ঝাঁটাটা দিয়ে কেন ঝাঁট দিচ্ছ? এটা কিন্তু অনেকটা ঝাঁটার মাথাটা কিন্তু অনেকটা ভালোই, এটা দিয়ে ভালোই চলে যায় বালু, তারপর নোংরা। এর জন্য কিন্তু এটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি, অনেকটাই পরিষ্কার হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 10টা থেকে ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করতে পারিনি, তার জন্য অনেক সরি। আর এখন কিছু খড়ি টড়ি ছিল, সেগুলো কাটাকাটি করব। তো সেগুলো করে আর মা রান্না করছে ওইদিকে। তো আমাদের ঘরে লাকড়ি নেই, খড়ি নেই, তো ওর জন্য কয়েকটা খড়ি কাটাকাটি করে মা রান্নাটা শেষ করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে রান্না হচ্ছে, কালকে ছোটো মাছ এনেছিল, ছোটো মাছ দিয়ে চটচটি রান্না হচ্ছে, আর পটল দিয়ে একটা তরকারির মতো রান্না হবে, সেটাই রান্না হচ্ছে। মা করছে আজকে রান্নাবান্না সব। আর আমি চলে এসেছি একটু বাড়ির পেছন সাইডটাতে, তো এদিকে কিছু খড়ি আছে, খড়িগুলো কেটে নেবো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে তো আমার রান্না বান্না নেই, তাই ভাবলাম যে আমাদের বাড়ির পেছনে যে বাঁশের কঞ্চিগুলো আছে তো সেগুলোকে কেটে নেই। তো প্রত্যেক দিন রান্নার টাইমে বা বিকেলবেলা করে এসে কাটাটাও হচ্ছে না, আর বৃষ্টি পড়ে পড়ে না এই খড়িগুলো যেন পচে যাচ্ছে। তো ভাবলাম মা যখন রান্না করছে এগুলোকে আমি একদম পরিষ্কার ছাটিয়ে টাটিয়ে নেই, তাহলে রান্নার দিকটা আমাদের সুবিধে হয়ে যাবে। সুবিধে বলতে এই যে খড়িটা জোগাড় করতে হবে না, বা থেকে নিতে হবে না, খড়ির ঘর থেকেও নিতে হবে না। এটাকে যদি রান্না করে বা খড়ির ঘরেও রেখে দিই তাহলে মনে করো এটা ভালো কিন্তু জ্বলে উঠবে। আর বাঁশখড়ি সব থেকে বেশি জ্বলে, তোমরা জানোই। এটা দিয়ে কিন্তু প্রচুর প্রচুর জ্বলবে, আর খেতেও কিন্তু ভালো হয়। বাঁশখড়ি দিয়ে রান্না সব থেকে টেস্ট বাড়ে। বাঁশখড়ি আর হচ্ছে কাঠখড়ি, তোমরা যারা যারা উনুনে রান্না করো তারা জানো, কাঠখড়ি যেমন গুমগুমিয়ে জ্বলে সেরকম তরকারির টেস্ট হয়, আর বাঁশখড়ি কিন্তু একটু বেশি জ্বলে, তরকারিটাও ভালো হয়। তো দেখো এখানে আমি বাঁশগুলোকে কেটে নিচ্ছি। একটু বড় বড়ও ছিল, সেগুলোকে ছাটিয়ে ছাটিয়ে ছোটো কঞ্চিগুলো বের করে বড় বড় করে ঠুম দিয়ে নিচ্ছি। তো ঠুম দিয়ে নিলে তারপর এটাকে যদি আমি
কুড়াল দিয়ে কেটে নিই তাহলে হয়ে যাবে। তো এই করতে করতে আমার হাতের মধ্যে একটু চোট লেগে গেছে, কারণ এরকম করতে করতে একটু এদিক ওদিক ব্যথা লেগেই যায়। তো কি করা যাবে, এদিকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করছি। আর এই জায়গাটাও কয়েকদিন থেকে না একটু অন্যরকম লাগছে, মানে এই খড়িগুলোর জন্য একটু জঙ্গল টাইপের লাগছে, তাই একদম পরিষ্কার টরিষ্কার করে এখন খড়িগুলোকে গুছিয়ে একদম খড়ির ঘরে রেখে দেবো। মাকে বললাম যে রান্নাঘরে কি নিয়ে আসবো, মা বললো বাদ দে, রান্নাঘরে আনলে তো আবার নোংরা হয়ে যাবে, এটা নিয়ে একদম খড়ির ঘরে রেখে দে, যখন রান্না করবো তখন তো এটা খড়িগুলোকে এনে এনে আবার করাও যাবে, তাই না বলো? তো এইভাবে একদম খড়িগুলোকে ঘাড়ে নিয়ে চলে যাচ্ছে একদম খড়ির ঘরে। তো ছোটোবেলায় কিন্তু এভাবে অনেক খড়ি টড়ি বাঁশের ঝাড় থেকে কেটে টেটে এনেছি, ভালো লাগতো আমার খড়ি কাটতে, খড়ি পাড়তে খুব ভালো লাগে। তো একে কেটে নিয়েছি, কেটে একদম খড়ির ঘরটার মধ্যে সাজিয়ে রেখে দেবো। আর খড়ির ঘরটার মধ্যে চাল দেওয়া হয়েছে কয়েকদিন আগে, না হলে খড়িগুলো ভিজে যাবে। এদিকে চাল টাল দিয়ে নিয়েছি আমরা, কিন্তু এইদিকে কাজ কমপ্লিট। তো ভাবলাম যে ঘরটা তো তখন পরিষ্কার করেছি, এখন একটু মুছে নিই, মুছে নিলে আবার ফ্রেশ ফ্রেশ লাগবে। সকাল সকাল যদি একটু ঘরটাকে মোছা যায় ভালো লাগে কিন্তু, আর দুপুরবেলা মুছতেও হবে না, আর পরিষ্কারও থাকবে ঘরটা, তাই একটু মুছে নিলাম। আর সারাদিন বলতে কিন্তু কাজ এগুলো কাজ করতে করতেই দেখবে দিন কোন দিক থেকে কোন দিকে চলে যায় বলাটাই মুশকিল। আর দিনটা যে কিভাবে শেষ হয়ে যায়, একটা দিন মানে অনেকটা সময়, এই সময়টা যে কিভাবে চলে যায় সময়টা কিন্তু আমরা ধরেও রাখতে পারি না, সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এদিকে আমার ঘরটাকে ভালো করে মুছে টুছে চলে এসেছি বাবার ঘরে, বাবার ঘরটাকে মুছে নেব। আর তোমরা হয়তো বলবে যে বিছানাটার এই অবস্থা কেন, ভাই সারাদিন বই পড়ে, এই 1 তারিখ থেকে ভাইয়ের পরীক্ষা, ওর জন্য সারাদিন ধরে বই পড়ে, আর এই যে বইগুলো এইভাবে মেলে মেলে আবার একটু বাইরে যায়, এরকম করে কিন্তু পড়াশোনা করে। ছোটোবেলা থেকেই ও পড়াশোনায় খুব ভালো, আমার মতো ল্যাভেন্ডুস না, মানে আমি তো সেরকম পড়তেই চাইতাম না, একদমই পড়াশোনা ভালো লাগতো না। আর ও হচ্ছে বই পাগল, মানে বই পড়তেও খুব ভালোবাসে। আর আমি বই পাগল না, আমি ছোটোবেলায় ছিলাম টিভি পাগল, মানে টিভি দেখতে আমি সব করতে পারি টিভি দেখার জন্য। তো এইদিকে দেখো এখন টিভি পাগল না, এখন হচ্ছে আমি মোবাইল পাগল, মোবাইলের জন্য অনেক কিছুই করতে পারি, মানে সারাদিনে কাজকর্ম শেষ করে মোবাইলের জন্য কাজ করি। তো এদিকে দেখো আমার সব কাজকর্ম শেষ, সন্ধে হয়ে গেছে এখন, মানে সারাদিনে কাজকর্ম করে কিছুক্ষণ আর তোমাদের সামনে আসতে পারিনি। তারপর দেখলাম যে সন্ধে হয়ে গেছে, দুপুরবেলাটা তোমাদের সামনে কিছু শেয়ার করতে পারিনি। তো এখন বাবা তাল এনেছিল, তো তাল দিয়ে আটা দিয়ে আর একটু সুজি দিয়ে গুলিয়ে এখন বড়া করে নিচ্ছি কয়েকটা। প্রথম তাল এখনও খাইনি আমরা, আজকে প্রথম তালের বড়াটা খাবো। আর মা পাশে টিভি দেখছে, মাকে বললাম তুমি ঘরে চলে যাও, আমি বড়া ভাজতে পারবো। আর দেখো এক এক করে সবই শিখে নিতে হবে, আগে তো শিখতে পারিনি, মানে পড়াশোনার চাপ এসব ছিল, শিখতে পারিনি, আর শিখতে একদম ইচ্ছা হয়নি। এখন আস্তে আস্তে মনে হয় যেন আমার শেখাটা খুব দরকার, আর করলে পারবো, সব কিছুই পারবো, না পারবো এটা কোনো কথা না, ধরলে কিন্তু সবই হয়ে যায়। তো দিকে দেখো সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি, আর বড়াগুলো খেতে এত টেস্টি হয়েছিল, লাল লাল করে ভেজেছি না, দারুণ হয়েছিল। মিষ্টিটা ঠিক হলে কিন্তু তালের বড়া খেতে দারুণ হয়। তো এবার আবার দিয়ে নেব, এখানে আরও কিছু বানাবো, পুরোটা দিয়ে প্রায় 6খানেক বড়া হয়ে যাবে। তো একটা বড়া খেতেই কিন্তু আমার মানে অন্যরকম লাগে প্রথম বড়াটা, কারণ এটা একটু গরম গরম থাকে, তারপরের বড়াগুলো আর খেতে ভালো লাগে না, বাবা কিন্তু খুব পছন্দ করে। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি কিছু কথা বলতে। তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো দিদিভাই বারবার কেন মৃত্যুকে বেছে নাও, বা এসব কথা কেন বলো, মা বাবার জন্য তো বেঁচে থাকতে পারো। এর জন্যই জানো তো কোনো কিছু করতে গিয়েও আমি বাধায় সৃষ্টি হই। কালকে ভেবেছিলাম, হাতেও ছিল ঘুমের ওষুধগুলো, খেয়ে দিয়ে মরে যাব। তারপর ভাবলাম যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, যে বাবা মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদেরকে তো আমি কোনোদিন ছাড়তে পারবো না, বা তাদেরকে মরে গেলেও শান্তি পাবো না, মানে আমার আত্মাটা শান্তি পাবে না। তাই বারবার মৃত্যুর মুখ থেকে মৃত্যুর কাছে গিয়েও ফিরে আসি, বারবার মৃত্যুকে বেছে নিয়েও আরেক পা পিছিয়ে যাই। 10 পা যদি আমি মৃত্যুর দিকে এগিয়ে যাই, 90 পাই আমি পিছিয়ে যাই। কারণ আমার বাবা আমার মার মুখ চেয়ে, আমার বাবা তো একজন প্রতিবন্ধী মানুষ, আমার বাবা এই ধাক্কাটা সহ্য করতে পারবে না। যদি আমার কিছু হয়ে যায়, আমার বাবাই বলো মাই বলো, এই ধাক্কাটা সহ্য করতে পারবে না, কারণ আমি তো ওদের একমাত্র মেয়ে বা সব থেকে আদরের মেয়ে। এর জন্য ওরা ধাক্কাটা সহ্য করতে পারবে না। আর আমি ভাবি মাঝে মাঝে ভীষণ দোষ করেছি, ভীষণ ভুল করেছি, যে আজ বেশিরভাগ ভুলের জন্য আজ আমার পরিস্থিতিটা এরকম পর্যায়ে দাঁড়িয়েছে, এরকম হচ্ছে। কি করবো বলো তো? আজ 4 দিন না আজ 5 দিন তোমার দাদাভাইয়ের সাথে ঠিকঠাক কথা নেই আমার। আমি বারবার কথা বলতে চাই, বারবার আমার সাথে নানা রকম অজুহাত, নানা রকম খারাপ ব্যবহার করে ফোনটা কেটে দেওয়া হয়।
কালকে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি তোমাদেরকে বলি। ও স্ট্যাটাসে লিখেছে, মানে লিখেনি, বলেছে যে মহিলা বা স্ত্রী যদি অতিরিক্ত মুখ চালায় তাহলে নাকি স্বামীর মন স্ত্রীর কাছ থেকে উঠে যায়। ও স্ট্যাটাস দিয়েছে এটা। আমি তো কোনো দিন ওর সাথে মুখ চালিয়ে কথা বলিনি। এখন আস্তে আস্তে আমি শিখছি, কারণ আমি আমার ভবিষ্যৎটা তো দেখবো না। এখন আমি আস্তে আস্তে ওকে মুখে মুখে কিছু উত্তর দিই, বেশি উত্তর দিই না। ও আমাকে যদি 10টা কথা বলে তাতে আমি একটা উত্তর দিই। মানে সহ্যেরও একটা সীমা থাকে, যখন সীমাটা পার হয়ে যায় তখন আমি উত্তর দিই। আচ্ছা, আমি কি ভুল করেছিলাম ওকে এই কথাটা বলে যে তুমি তোমার মোবাইলে কেন বারবার গেম ডাউনলোড করো, বারবার এই অ্যাপ ডাউনলোড করো ডিলিট করো, ওই অ্যাপ ডাউনলোড করো ডিলিট করো, তো মোবাইলটার একটু হলেও ক্ষতি হয়। এই কথাটা বলাটা আমার পাপ হয়েছে। আমি এর জন্য ক্ষমা চাই ওর কাছে, যে আমার এই কথাটা বলাটা ওকে পাপ হয়ে গেছে। এই কথাটা বলাতে যদি একটা ঝগড়া সৃষ্টি হয় বা একটা সম্পর্কের মধ্যে টানাটানি সৃষ্টি হয়, তাহলে এতটুকু কথার জন্য, তাহলে তোমরা ভাবো তো এই সম্পর্কের জন্য কেউ কিছু করতে চাইবে? আমি বারবার চাইছি সম্পর্কটা ভালো থাক, সম্পর্কটা টিকে থাক, সম্পর্কটা আমার ভালোবাসার সম্পর্ক, আমার সব কিছুর সম্পর্ক। কিন্তু যার জন্য সম্পর্কটা, যার জন্য এত কিছু, সে চায় না সম্পর্কটা টিকে থাক। সে বারবার, মানে কি বলবো, এক ঘাওড়া মানুষ যাকে বলে, যেটা বলে সেটাই ঠিক, যদি কোনো ভুল থেকে থাকে সেটাই ঠিক। আমি কয়েকবার ওকে অনেকগুলো কথা বলেছি। দেখো আমি তোমাদেরকে বলি, এখন আমার না বললে না আমার কথা বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, কারণ ও তো সব দিক থেকেই ভালো, সবাই জানে। আমি আমার স্বামীকে খারাপ বলি না, ভালো, আমিই খারাপ। তবু আমি দু একটা কথা বলি, যে কয়েকদিন আগে আমাকে সারাদিনে 15 থেকে 20 বার ফোন করতো, যখন ভালো থাকে, মানে যখন তার মুড ভালো থাকে, সারাদিনে 15-20 বার। কোনো দরকার নেই 15-20 বার ফোন করার, লোকের কাজ করো। আমার বর কিন্তু ঠিকাদার না, আমার বর কিন্তু লেবারি কাজ করে। তো ঠিকাদার না, তুমি লোকের কাজ করো, তুমি কিন্তু দিনে 1-2 বার ফোন করো, মানে সকালে একবার করো, দুপুরবেলা খাওয়ার টাইমটা করো, আর সন্ধ্যাবেলা করো। 3 বার ফোন করলেই যথেষ্ট। এখানে তোমার 15 বার ফোন করলে যার কাজ করো সে খারাপ পাবে না। এই কথাটা আমি একদমকে বলেছিলাম, এতবার ফোন করার দরকার নেই, 3 বার করে ফোন করো সারাদিনে, নাহলে তুমি যার কাজ করছো সে তো খারাপ পাবে, তারও তো এটা কাজ। তখন আমাকে গালিগালাজ করে, মুখের ভাষা খারাপ করে বলেছে আমি যতবার ইচ্ছা ফোন করবো, তোর কি তাতে। এটাও আমার দোষ হয়েছে, এর জন্য আমাদের কিছুদিন মানে ঝগড়াঝাটি হয়েছে। আর একদিন আমি বলেছিলাম একটা ভাইয়ের মোবাইল দিয়ে ফোন করতো, তাও আমি বলেছিলাম, এটা আমি আর এখানে বলবো না। তারপরে অন্যরকম কাহিনী হয়েছে। আমি ওকে প্রত্যেকবার বলি মানুষের মন জুগিয়ে চলো, মানুষের মন পাওয়ার চেষ্টা করো, মানুষের কাছে সবসময় তেরামি করো না। এখন তুমি এক জায়গায় কাজ করছো, বিদেশে কাজ করছো, সেখানে ভালো হতে হবে, সেখানে যেন সবাই এক ডাকে বলে যে না ছেলেটা ভালো। তুমি যদি এক ঘাওড়া হয়ে চলো, সেখানে কিন্তু কেউ তোমাকে ভালো বলবে না। এমনও পরিস্থিতি যায় যেখানে আমাদের মাথা নিচু করতেই হয়। আমি যদি সবসময় আমার মাথা উঁচু করে থাকি যে না আমি পৃথিবীতে সেরা, তাহলে কিন্তু চলবে না। আমরা মানুষ, আমরা কখনো কারোর সামনে ঝুঁকতেও পারবো। আমার কথা এটাই যে আমি মানুষের সামনে ঝুঁকেও যাব যদি তার জন্য আমার একটু ভালো হয়, এটাই। ঝুঁকেও যাব, কোনো ব্যাপার না ঝুঁকে যাওয়াটাও, তার জন্য আমার একটু ভালো হবে, তো আমার পরিবারটার ভালো হবে, আমার সংসারটার ভালো হবে, এটাই তো না। আর বুঝিয়ে আমি পারি না সহ্য করতে, জানো তো। আমি কিন্তু এই যে 4 দিনের মধ্যে আমি ওকে প্রত্যেকটা দিন 2-3 বার করে এখনও ফোন করছি, ও আমার ফোন ধরে না। আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক, আমার সংসারটা শেষ হয়ে যাক। আমার তো সংসার না, এটা মানে একটা জিনিস, আবার সার। আমার সংসার বলতে এটা কিছু না। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি, সংসার কি এই 2-3 দিন এসে শুধু শুয়ে ঘুমানোটাই সংসার হয় না। একটা স্ত্রীর ভালো লাগা, খারাপ লাগা, মন্দ সব কিছুই বুঝে রাখতে হয় একটা ছেলেকে, যে আমার বউ কোনটা ভালো পাবে, কোনটা খারাপ পাবে, এটা একটু বুঝে রাখতে হয়। আমার বউকে কোন কথাটা বললে আমার বউ কষ্ট পাবে, আমার বউকে কোন কথাটা বললে আমার বউ একটু খুশি হবে, সেটা না বুঝে সবসময় তুমি যদি তেরামি করে যাও না, কখনো তোমার ভালো হবে না, বা কখনো তোমাদের দুজনের সম্পর্ক ভালো থাকে না। আমি ওকে ওটা বারবার বোঝানোর চেষ্টা করি, জানো তো, বোঝে না, কি বলবো। আর মাঝে মাঝেও মনে হয় সেরকম তো একটা বয়সও না, বয়সটাও তো কম, একটা 25-26 বছর বয়স, এ ছেলে আর কি বুঝবে। মানে মাঝে মাঝে আবার ভাবি ওর থেকে তো আমি অনেক ছোট, 22 বছরের একটা মেয়ে যদি অত কিছু বুঝতে পারি, ও কেন 25 বছরের একটা ছেলে হয়ে বুঝতে পারে না।
যখন নিয়ে গেছিলো তখন তো অনেক কথা বলেছিল, আজ বললে বলতে হয়, যখন নিয়ে গেছিলো তখন তো তুমি বলোনি তোমার পরিবারের অবস্থা, তোমার কিচ্ছু বলোনি। আমি তবুও তোমার পরিবারটা ওইরকম দেখেও আমি থেকে গেছি, কারণ তোমার জন্য, তোমাকে ভালোবাসি বলে। আজ তুমি যদি আমার পেছনে এইরকম করো বা আমার কাছে এইরকম করো, তাহলে আমি কোন পথে যাব? আমি এখন না পারবো তোমাকে ছাড়তে, না পারবো ধরতে, কিচ্ছু পারবো না। কারণ আমি আমার বাবা মার মুখে চুনকালি দিয়ে একবার পালিয়েছি, আর আমি চাই না। বারবার বলার সত্ত্বেও যখন বোঝে না মানুষটা, ভেতরটা শেষ হয়ে যায়, তখন বারবার মনে হয় যে চল আমার মৃত্যু কেন হলো না, আমি কেন মরছি না। এর জন্য আমি বারবার চলে যাই মৃত্যুর মুখে, বা মৃত্যুকেই বেছে নিই। এরকম পরিস্থিতি আমি কী করবো জানি না, আমার জীবনে কখনো সুখ আসবে কি না, না আমার কপালে মৃত্যুই আছে আমি জানি না। কিন্তু এটাই বলি, যদি আমি কোনোদিন মরেও যাই, ও যেন আরেকটা বিয়ে করে সুখে থাকতে পারে, তখন বুঝবে বউ হারানোর কি যন্ত্রণা। তখন যে মেয়ে অন্য একজনকে বিয়ে করবে সে সুখে থাকবে, এটাই। কারণ আমার পক্ষে সারাটা জীবন এইভাবে সহ্য করাও ঠিক না, মানে আমি পারবো না অতটা সহ্য করতে। একটা সহ্যের সীমা থাকে, সব সময় তুমি যদি কাই কাই ক্যাং ক্যাং করতে থাকো, একটা মেয়ে সহ্য হয় না, কখনো সহ্য হয় না। মেয়েটারও মন আছে, মেয়েটাও বাঁচতে চায়, মেয়েটাও কিন্তু অনেক কিছু ছেড়ে তোমার কাছে যায়, সব কিছু মা বাবা সবাইকে আপন করে, তারপর তোমাকেও আপন করে, তোমার মা বাবাকেও আপন করে নেয়। তখন যদি তুমি দেখতে না পারো, তোমার বাবা মা দেখতে না পারে, তখন মেয়েটা কোনো পর্যায়ে থাকতে চায় না, জানো তো। একটা মেয়ে সব থেকে বড় একটা সংসারকে গুছিয়ে নিতে চায়, সংসারের লোকগুলোকেও ভালো হতে হয়, সবসময় যে বউরা খারাপ হয় সেটাও না। আজ ভিডিওটা এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের মতো এখানেই চলো, কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের মতো টাটা।